লেখিকা ইপ্সিতা মিত্রর সেই তোমাকে। ১৬ই জানুয়ারি দিনটা খুব স্পেশাল তিশার জন্য। আজ আসলে ওর বিবাহবার্ষিকী। তিনটে বছর ধরে এই দিনটা বেশ অন্যরকম ভাবে ধরা দিয়েছে ওর জীবনে। প্রথম বছর অভি সব প্ল্যান করেছিল নিজের উদ্যোগে। বিবাহবার্ষিকীর আগের দিন ফ্যামিলির সঙ্গে একটা ছোট্ট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিল ছেলেটা। আর ১৬ই জানুয়ারিতে টিকিট বুক করেছিল ফ্লাইটের নৈনিতাল ট্রিপের জন্য। কথাগুলো আজও ভাবলে মুখে আলতো হাসি চলে আসে তিশার। অভি সেই সময় কেমন অন্য একজন মানুষ ছিল যেন, বেহিসেবি হাসি খুশি একটা মানুষ। কিন্তু দিন আস্তে আস্তে যত এগোলো, রোজের ব্যস্ততা আর বাস্তবতার ভিড়ে অভি বদলে যেতে শুরু করলো একটু একটু করে। সেটা খুব স্পষ্টভাবে বুঝতে পারলো তিশা ওদের বিয়ের সেকেন্ড অ্যানিভার্সারিতে। সেইবার তিশা যখন নিজে থেকে বলেছিল এবার 16তে কি প্ল্যান, বাড়ির লোকজনদের নিয়ে গেট টুগেদার নাকি কোথাও ঘুরতে যাব আমরা। এই কথায় অভি কয়েক সেকেন্ড ভেবে বলেছিল, আমার এই সামনের উইকে অফিসে খুব চাপ চলবে, প্রেজেন্টেশন আছে আসলে, আর বসকে ইমপ্রেস করার এটা একটা ভালো চান্স। নেক্সট প্রমোশনটা তাহলে কনফার্ম হবে। তাই এইবার কোনো প্ল্যানিংয়েই আমি থাকতে পারবো না, কিন্তু তুমি গেট টুগেদার অ্যারেঞ্জ করলে করতে পারো, আমি একটা সন্ধে ম্যানেজ করে নেব। কথাটা শেষ করে অভি আবার কানে হেডফোনটা গুজে নিজের ল্যাপটপে মন দিয়েছিল। কিন্তু তিশা কেমন চুপ করে গিয়েছিল হঠাৎ। আসলে বেশ কয়েক মাস ধরেই অভি কাজ পাগল মানুষ হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি, অফিস বাদে বাড়িতে যতক্ষণ থাকে হেডফোন আর ল্যাপটপটাই ওর সঙ্গী। তিশার সঙ্গে কথা বলতেও ওই হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে ছাড়া আর কোনো লাইন আসে না ওর। শুধু তিশা কেন, নিজের মা বাবাও যখন মাসের শেষে এক সপ্তাহের জন্য শান্তিনিকেতন থেকে ওদের কলকাতার ফ্ল্যাটে থাকতে আসে, সেই সময়ও অভির সঙ্গী ওই ল্যাপটপ। এমনকি মাঝে মাঝে ওর নিস্তব্ধতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে অভির মাই বলে ওঠে একটা দীর্ঘশ্বাস ফেলে যে ছেলেটা আমাকে একটু মা বলেও ডাকে না। সারাদিন কাজ, মানুষ না, পুরো মেশিন তৈরি হয়েছে যেন। কথাটার ঠিক কোনো উত্তর করে উঠতে পারে না তিশা। সেই মুহূর্তে খারাপ লাগে ভীষণ। মনে হয় অভির নিজের একটা আলাদা পৃথিবী আছে, যেখানে মার্কেটিং, সেলস, প্রেজেন্টেশন, পারফরমেন্স ছাড়া বাকি কিছুই নেই। একসঙ্গে কাটানো কোনো সময় নেই, সারাদিন বাদে কথা বলার মতন অল্প অবসর নেই, ভালোবাসা নেই। শুধু গভীর রাত হলে যখন শরীরের টান বাড়ে তখন একে অপরের কাছে আসা হয়। অভির সেই শরীরের টান শেষ হয়ে গেলে আবার সেই পুরনো নির্জীব মানুষটা হয়ে যায় ভাবলেশীন, আবেগহীন, কথাহীন একজন কর্পোরেট ম্যান। আর বিয়ের এই 3 বছরে পড়ার দিনটায় অভির এই ছবিটা আরো স্পষ্ট হয়ে দেখা দিল তিশার কাছে। আগের বছরের মতন তিশা আর এইবার জিজ্ঞেস করেনি অভিকে কি প্ল্যান, কারণ আগের বারের উত্তরটা ওর মনে ছিল। আর সত্যি কথা বলতে কি, এই বছর তিশার নিজের ওই দিনটা নিয়ে কোনো মাতামাতি করার ইচ্ছে ছিল না। একটা সময়ের স্পেশাল এই দিনটা আজ খুব সাধারণ তিশার কাছে। যেমন একটা সময়ের ভালোবাসায় ভরা দিনগুলো আজ খুব খালি, শুষ্ক। আর বিয়েটা দুজনের ছিল, তার মধ্যে একজনের যখন এই ১৬ই জানুয়ারি নিয়ে কোনো আনন্দ, কোনো ভালো লাগা নেই আলাদা করে, তখন তিশার কাছেও দিনটা শেষ ভেতর ভেতর। তাও ফ্যামিলির জন্য শেষ হয়েও পুরোপুরি শেষ করতে পারেনি তিশা এই ম্যারেজ অ্যানিভার্সারিকে। সবাই আসলে দিনটাই একটা ছোট গেট টুগেদারের আশা করে, তাই তিশাই নিজে দায়িত্ব নিয়ে হোটেলের টেবিল বুক করেছিল ডিনারের জন্য। সবাইকে ফোন করে ইনভাইটও করেছিল। আর সবশেষে অভিকে ভেন্যু আর সময়টা বলে দিয়েছিল সকালে অফিস বেরোনোর আগে। শুধু তাই নয়, SMS করেও সবটা জানিয়েছিল যাতে ভুল করেও ভুলে না যায় অভি। কিন্তু এসবের পরেও ভুল সেই হয়ে গেছিল দিনটায়। 8টা, 9টা, 10টার কাটা পেরোনোর পরও অভি পৌঁছতে পারেনি সেদিন রেস্টুরেন্টে। আর যতবার এর মধ্যে ফোন করেছে তিশা, অভির ফোনটা রিং হয়ে হয়ে কেটে গেছে প্রত্যেকবার। শেষে বাড়ির সবাই অভিকে ছাড়াই ডিনার করে চলে গেল কোনো উপায় না দেখে। কিন্তু কেউই খুব খুশি মনে দিনটায় আনন্দ করতে পারলো না আজ যেন। উল্টে সবার চোখে অভি আর তিশার লোক দেখারও ভালো সম্পর্কটার আড়ালে যে আবেগহীন ভাঙাচোরা সম্পর্ক তৈরি হয়েছে সেটা আরও স্পষ্ট, আরও খোলসা হলো কেমন। তবে সেই রাতে ট্যাক্সিতে ফেরার সময় তিশা আর নিজেকে আটকাতে পারল না ঠিক। চোখ ভিজে এলো হঠাৎ। অনেক দিনের জমানো অভিমান, কষ্টগুলো জল হয়ে বেরিয়ে এলো কেমন। আর রাতের কলকাতা শহর আবছা হয়ে ধরা দিল তিশার কাছে। কিন্তু সেই মুহূর্তে একটা পুরনো মুহূর্তের স্মৃতি ভেসে উঠল ওর মনে অকারণে। MSCর লাস্ট সেমিস্টার ছিল ওর। অভিও তখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে MBA পড়ছে। দুজনেই হাত খরচা চালানোর জন্য টিউশন করতো সেই সময়।
তবে সেই বছর ওদের প্রেমের 1 বছর কমপ্লিট হওয়াতে অভি বলেছিল সেলিব্রেট করবে। তিশা ভেবেছিল ছোটখাটো ফুচকা ঝালমুড়ি খাওয়া হবে হয়তো, কিন্তু অভি সেদিন ওকে নিয়ে সোজা হাজির হয়েছিল কলেজ স্ট্রিটের দিলখুশাতে। তারপর বিরিয়ানি, চিকেন চাপ, আইসক্রিম সবই অর্ডার করেছিল নিজে। তিশা তো চোখ বড় বড় করে জিজ্ঞেস করেছিল এরপর এত কিছুর কি দরকার, আর মাসের শেষ এখন, টিউশনের টাকাও তো পাওনি মনে হয়। এর উত্তরে অভি একটা বড় হাসি হেসে বলেছিল, জমানো ছিল, লাস্ট 2 মাস ধরে টিউশনির মাইনে থেকে জমাচ্ছি আজকের দিনটার জন্য, তবে আরও একটা জিনিস আছে তোমার জন্য। কথাটা বলে অভি নিজের ব্যাগ থেকে একটা গোলাপ আর একটা গ্রিটিংস কার্ড বার করেছিল তিশার জন্য। আরও থমকে গেছিল কিরকম, একটা ছেলে নিজের সবটা দিয়ে ওর জন্য ভাবছে, ওকে ভালোবাসছে, এটা ভেবে নিজেকে খুব দামি মনে হচ্ছিল যেন। এরকম কজনের সঙ্গে হয়, কে কাকে এইভাবে ভালোবাসে? কথাটা মনে হতেই তিশা অভির হাতটা শক্ত করে ধরে ফেলেছিল সেই দিন। তারপর একটা কথাই বলেছিল খুব মন থেকে, এটা আমার জীবনের সেরা গিফট সত্যি, তবে একটা কথা প্রমিস করো, সব সময় এরকমই থাকবে, বদলাবে না কখনো। কথাটাই অভি তিশার হাতটা আঁকড়ে ধরে সেদিন আলতো হেসে বলেছিল, পাগল তুমি একটা, বদলাতে যাব কেন, ডোন্ট ওয়ারি, এরকমই থাকবো সারা জীবন, শুধু চেহারাটা হয়তো বদলে যাবে বয়সের সঙ্গে সঙ্গে। এই ধরো চুলগুলো সব উঠে গেল, দাঁত কটা পড়ে গেল, চোখে হাই পাওয়ারের চশমা এলো, চলবে তো সেটা? এর উত্তরে তিশা একটু হেসে আস্তে গলায় বলেছিল, দৌড়বে। কথাটা মনে হতেই ট্যাক্সিটা জোরে ব্রেক কষে দাঁড়ালো সেই মুহূর্তে ফ্ল্যাটের সামনে। আর তিশা সেই পুরনো সময় থেকে বেরিয়ে সোজা এসে মুখোমুখি হলো বর্তমান সময়। না, এরপর আর নিজের ভাবনাগুলোকে এগোতে না দিয়ে তিশা তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া মিটিয়ে ফ্ল্যাটে চলে এলো সেদিন। তবে বন্ধ ফ্ল্যাটের দরজা খুলে ও যেন ভেঙে পড়ল কেমন কান্নায়। আসলে অন্ধকার ঘরগুলো আজ কিছু না বলেই ওর জীবনের একাকিত্বটাকে বুঝিয়ে দিচ্ছে নিশ্চুপে। মনে হচ্ছে এর জন্য কি 3 বছর আগে অত সেজেগুজে নতুন স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল তিশা, এই একজনের সঙ্গে থেকেও একা থাকার যন্ত্রণা নিয়ে বাঁচবে বলে। কথাগুলো মনে হতে হতে বেশ রাত হয়েছিল সেদিন, আর অবশেষে ঘড়ির কাঁটা যখন 12টার ঘরে পৌঁছেছিল তখন দরজার বেল বেজেছিল ফ্ল্যাটের। তিশা নিজেকে একটু সামলে ধীর পায়ে গিয়ে দরজা খুলেছিল এরপর অভিকে, কিন্তু অভি মনে হয় আজ একটু ড্রিঙ্ক করে আছে, তাই তিশাকে কোনো প্রশ্ন উত্তরের সুযোগ না দিয়েই ও জুতো শুদ্ধ গিয়ে শুয়ে পড়ল ড্রয়িং রুমের সোফায়। তিশার এই দৃশ্য দেখে কিরকম ক্লান্ত লাগছিল আজ। ঘুমন্ত অভির দিকে ও যেন নিষ্পলকভাবে তাকিয়ে ভাবছিল, এই কি সেই ছেলেটা যার জন্য একদিন টিউশনির টাকা জমিয়ে গিফট কিনতো তিশা, জন্মদিনের আগের দিন ইউটিউব দেখে ফিরনি রান্না করতো প্রত্যেকবার, ভালোবাসতো খুব মন থেকে। সেই ছেলেটা হতেই পারে না। এরকম ইমোশনলেস যন্ত্রের মতন একটা মানুষকে তিশা কখনো ভালোবাসতেই পারে না। কথাটা ভাবতে ভাবতেই সেদিন অভির জুতো দুটো খুলিয়ে দিয়েছিল তিশা। নিশ্চয়ই কোনো ক্লায়েন্টের পার্টি ছিল আজ। এরকম অফিসিয়াল পার্টি থাকলে অভি ড্রিঙ্ক করেই ফেরে, সেই জন্যই হয়তো ফোন আনসার করেনি ওর, আসেনি আজ রেস্টুরেন্টে। কথাটা বুঝতে তিশার দাঁতে দাঁত লেগে গেছিল যেন। অদ্ভুত একটা অভিমান রাগ এসে ঘিরে ধরেছিল ওকে। সেই জন্য সেই মুহূর্তেই তিশা বেডরুমে এসে নিজের ব্যাগ বার করেছিল, তারপর একে একে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিল সেটায়। কিরকম মন থেকে কিছু যেন শেষ মনে হচ্ছে আজ। আর এই লোক দেখানো বিবাহিত জীবনে থাকতে ইচ্ছে করছে না ওর। মনে হচ্ছে একসঙ্গে থেকেও যখন আলাদাই থাকে দুটো মন, তখন আর এই একই ছাদের কি প্রয়োজন? এই দম বন্ধ করা অন্ধকারের তো দরকার নেই কোনো। আর তিশা আর কোনো প্রয়োজন যখন নেই অভির জীবনে, তখন এই ফ্ল্যাটে ফার্নিচারের মতন পড়ে থাকার কোনো মানে হয় না। যাই হোক, এইসবের পর রাতটা প্রায় নির্ঘুমই কেটেছিল তিশার। কিন্তু পরের দিন সকাল 9টায় যখন অভির ঘুম ভেঙেছিল, ও ফোনের মেসেজ চেক করেছিল নিজের, আর চোখ দুটো লজ্জায় নিচে নেমে গেছিল কেমন। এত বড় একটা ভুল করলো। তিশা তো কাল সকালেও মনে করিয়ে দিয়েছিল কখন কোন রেস্টুরেন্টে পৌঁছতে হবে। তারপর অফিস গিয়েই সব মাথা থেকে বেরিয়ে গেল। একটার পর একটা মিটিং, ক্লায়েন্টের পার্টিতে ইনভিটেশন, সবকিছুর মধ্যে ওর এই বিবাহবার্ষিকীর কথাটা মনেই ছিল না আর। কথাগুলো ভাবতে ভাবতে কিরকম শব্দহীন হয়ে ঢুকেছিল অভি বেডরুমে। নিশ্চয়ই তিশা খুব রেগে আছে আজ, খুব আপসেট হয়ে আছে অভির ওপর। এইসবই এলোমেলো চিন্তা ঘুরছিল মাথায়, কিন্তু অভিকে অবাক করে তিশা আজ ওকে দেখে কেমন চুপ করে রইল এই মুহূর্তে। কোনো প্রশ্ন কোনো উত্তর কিছুতেই আর গেল না নিজে।
অভি এসব দেখে খুব আস্তে গলায় বলেছিল, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমি আসলে অফিসে গিয়ে এত বিজি হয়ে গেছিলাম, সেই জন্য আমার কিছু আর মাথায় ছিল না। তারপর ক্লায়েন্টের পার্টির ইনভিটেশনটা এলো, এইসব কিছুর মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছিল ডিনারের কথাটা, আর ফোনও চেক করা হয়নি পার্টিতে গিয়ে, সেই জন্য। না, কথাটাকে আর কমপ্লিট করতে পারলো না অভি। তার আগে তিশা একটা অন্য কথা বলে উঠল, একজন নতুন রান্নার লোক ঠিক করেছি আজ, পাশের ফ্ল্যাটে সুলেখাদির বাড়িতেই কাজ করে। সকালবেলা ওকে ফোন করে নাম্বারটা নিয়ে কথা বললাম, এক্ষুনি আসবে হয়তো মহিলা। কথাগুলো তিশায়ের স্বাভাবিক গলায় বলল যে অভি কিরকম থমকে গেল। তিশা কালকের ঘটনার পর কিছু রিয়াক্ট কেন করছে না, ওকে এই নিয়ে কিছু বলছে না কেন? কথাগুলো ভাবতেই অভি এবার তিশার কিছুটা কাছে এসে বলল, তুমি কি খুব রেগে আছো আমার উপর? তুমি কালকের ব্যাপারটা নিয়ে কিছু বললে না। কথাটা ওর শেষ হতেই সেদিন কলিং বেল বেজে উঠেছিল দরজার। তিশা সেই মুহূর্তে অভির কথার কোনো উত্তর না দিয়েই বলেছিল, মনে হয় ওই মহিলা চলে এসেছে, ড্রয়িং রুমে চলো, আমি আলাপ করিয়ে দিচ্ছি। এটা বলেই তিশা একটু জোরে পা চালিয়ে এগিয়ে যাচ্ছিল সেদিন, কিন্তু অভি অবাক হয়ে বলেছিল, নতুন কাজের লোকের সঙ্গে আমি আলাপ করে কি করব? তুমি কথা বলে নাও, আমার কথা বলার দরকার নেই। তিশা সেই মুহূর্তের উত্তরে একটু স্থিরভাবে বলেছিল, হঠাৎ দরকার আছে, তাই আলাপ করার কথা বলছি। এমনি এমনি আর কখনো তোমার সময় নষ্ট করব না আমি। যাই হোক, ড্রয়িং রুমে এসো। কথাটা শেষ করে তিশা বেরিয়ে এসেছিল সেই সময় অভির সামনে থেকে, কিন্তু অভি কিরকম অবাক হয়ে দাঁড়িয়েছিল এক জায়গায়, তিশার কথার কোনো মানে খুঁজে পাচ্ছিল না ঠিক। সেদিন এরপর ড্রয়িং রুমে এসেও কিছু বলার আগে তিশা নতুন কাজের মেয়েটাকে দেখিয়ে বলেছিল, ওর নাম মিনতি, রোজ সকালে এসে রান্না করে দিয়ে যাবে। তুমি শুধু বলে দিও লাঞ্চ আর ডিনারে কি খাবে ও বানিয়ে দেবে, আর প্রত্যেক সপ্তাহে বাজারে টাকাটা দিয়ে দিও ও। আর ওর মাইনে 2000 টাকা, সেটা এভরি মান্থ দিয়ে দেবে মাসের 5 তারিখের মধ্যে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে যাচ্ছিল তিশা, কিন্তু অভি এবার ওকে থামিয়েই বলে উঠল অবাক হয়ে, এসব তুমি আমাকে বলছো কেন? আর কি রান্না হবে না হবে এসব তো তুমি ডিসাইড করো, তাহলে আমাকে? প্রশ্নটা শুনে তিশা একটু স্থির গলায় বলল, কারণ আমি বাবার কাছে গিয়ে থাকবো এখন, তবে তোমার কোনো অসুবিধা হবে না। মিনতি ভালোই রান্না করে, পাশের ফ্ল্যাটে সুলেখাদির মুখে শুনেছি, আর ডাস্টিং ক্লিনিং এর তো লোক আছেই। এসব শুনে অভি ঠিক কি বলবে বুঝতে পারছিল না। হঠাৎ এইভাবে কথা বলছে কেন তিশা? শুধু কি কাজের সম্পর্ক ওদের? কথাটা মনে হতেই অভি সেই একই গলায় বলল, তুমি বাবার কাছে যাবে এটা আগে বলনি তো? এসব কবে ঠিক হলো? আর কবে ফিরবে? এর উত্তরে তিশা নির্লিপ্তভাবে বলল, জানি না কবে ফিরবো, যেদিন মনে হবে চলে আসব। আর তুমি তো নিজে অনেক সময় অফিসের বিজনেস ট্রিপে যাওয়ার আগে আমাকে বলে যাও না, ইভের মাঝে মাঝে তো ফ্লাইটে ওঠার আগে একটা মেসেজ করে দাও ব্যাস। তাহলে আমাকে হঠাৎ এইসব জিজ্ঞেস করছো? কথাগুলো ঠিক কি উত্তর দেবে অভি এই মুহূর্তে ভেবে পেল না। চোখটাতেই আপনা আপনি অল্প নিচে নেমে গেল, কিন্তু তিশার অপেক্ষা না করে এরপর নিজের গোছানো ব্যাগ আর সুটকেসটা নিয়ে বেডরুম থেকে বেরিয়ে এলো। অভি এবার নিজেই বলে উঠল, আমি ছেড়ে দিয়ে আসছি তোমায় গাড়িতে, 10 মিনিট ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথার উত্তরে তিশা সেই পুরনো নির্লিপ্ত গলায় বলল, না দরকার নেই, আমি চলে যেতে পারবো। কথাটা বলে তিশা চলে যাচ্ছিল, কিন্তু অভি আচমকা ওর হাতটা ধরে ওকে নিজের কাছে টেনে নিল। তারপর আস্তে গলায় বলল, কালকের ব্যাপারটার জন্য তুমি কেন আমায় কিছু বলছো না? তুমি কি রাগ করে চলে যাচ্ছ আজ? আমি নিজেও জানি না কি করে এতটা ভুলে গেলাম কালকের দিনটা। আসলে অফিসে এত কাজের চাপ, ক্লায়েন্টদের এত প্রেশার, তাই আমি। না, কথাটাকে আর শেষ হতে না দিয়ে তিশা বলল ধীর গলায়, আমি রেগে নেই, আর কিছু এক্সপ্লেন করার দরকার নেই তোমার কালকের জন্য। জানি কাজের খুব চাপ থাকে রোজ, যাই হোক আমি আসছি। কথাটা বলে তিশা আর দাঁড়ালো না, ছাড়িয়ে নিল নিজেকে অভির কাছ থেকে। তারপর জোরে পা চালিয়ে বেরিয়ে এলো ওই 3BHK ফ্ল্যাটটা থেকে, একটা ইট কাঠ পাথরের সংসার থেকে। আর কি হতোই বা বলে অভিকে কিছু? তিশার কাল কতটা খারাপ লেগেছে, কতটা শেষ হয়েছে ও ভেতর ভেতর, এইসব বলে কি কিছু বদলাতো ওর জীবনে? আর শুধু কাল কেন, এই শেষ 2 বছরে ওর কতবার খারাপ লেগেছে, অভিমানে চোখে জল এসেছে, মন ভেঙেছে, সেই হিসেব অভি কোনোদিন তো রাখতে যায়নি। আর যে অভিমান ভাঙাবেই না, যে রাগ ভাঙানোর সময়টুকু দেবে না তিশাকে, তাকে রাগ দেখিয়ে, অভিমান দেখিয়ে লাভ কি? কথাগুলো ভাবতে ভাবতেই সেদিনও ভিড়ে ঠাসা কলকাতার মাঝে একটা ট্যাক্সি ঠিক করলো নিজের পুরনো ঠিকানায় ফিরে যাওয়ার জন্য, বাবার কাছে যাওয়ার জন্য। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে। তিশা এই বেহালার বাড়িতে নিজের মতন আছে, যেমন বিয়ের আগে থাকতো। শুধু একটাই বদল ঘটেছে এখন, যেটা তিশার বাবা আনমনে বারবার খেয়াল করেছে, যে তিশা আগের মতন আর অভির কথা বলে না কখনো, ওকে ফোন করে না নিজে থেকে। অভি ফোন করলে 2-4 কথার বেশি উত্তর দেয় না, আবার কখনো ফোনটাও ধরে না, কেমন একটা ছাড়া
ছাড়া ভাব রেখে চলে সব সময়। তবে এর মধ্যে অভি এসেছিল দুদিন তিশাদের বাড়ি, কিন্তু তিশাও আসার পরই কোনো না কোনো অজুহাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। যেমন কখনো বলেছে লাইব্রেরিতে বই জমা দেওয়ার আছে, তো কখনো বলেছে কিছু দরকারি জিনিস কিনতে যাওয়ার আছে। তবে এসব বানানো কথার ভিড়ে কিছু না বলেই যেন তিশা বুঝিয়ে দিয়েছে অভির সাথে ওর মনের দূরত্বটা ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এইভাবে 3 সপ্তাহ কেটে যাওয়ার পর তিশার বাবা আর চুপ করে থাকতে পারেনি। যেই মেয়ে একটা সময় অভি ছাড়া কিছু বুঝতো না, সে আজ এত নিষ্পৃহ, এত নির্বিকার সে ছেলে নিয়ে এই ব্যাপারটাই তিশার বাবাকে ভাবিয়ে তুলেছিল। তাই সেই রাতে 1 কাপ কফি নিয়ে উনি হাজির হয়েছিল তিশার ঘরে ওর মনের খবর নেওয়ার জন্য। তিশা এই সময় হঠাৎ বাবাকে দেখে একটু অবাকই হয়েছিল। এই টাইমে তো বাবা টিভি দেখে, তাহলে হঠাৎ ওর কাছে? কথাটা ভাবতে বাবা ওর হাতে কফির কাপটা ধরিয়ে বলে উঠেছিল আস্তে গলায়, কি হয়েছে অভির সঙ্গে, বলবি না আমায়? তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তো জানতাম আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে কিছু শেয়ার না করে তুই থাকতেই পারিস না। কথাগুলো স্থিরভাবে বলেছিল তিশার বাবা, কিন্তু তিশা কিরকম নিস্তব্ধ হয়ে গেছিল যেন এসব শুনে। হঠাৎ অকারণে চোখ ভিজে এসেছিল ওর। হয়তো অনেক দিনের জমা অভিমানের জায়গায় প্রশ্ন করেছে কেউ প্রথম। তাই একটু সময় নিয়ে বলেছিল, আমাদের মধ্যে কোনো কথা নেই বাবা, কোনো গল্প নেই, কোনো মুহূর্ত নেই, কিচ্ছু নেই। অভি সারাক্ষণ হয় অফিসে থাকে, নইলে বাড়িতে ল্যাপটপ আর হেডফোনের সঙ্গে। সারাদিনে দরকার ছাড়া দুটো কথাও হয় না আমাদের। মাঝে মাঝে মনে হয় একটা ফাঁকা বাড়িতে শুধু কয়েকটা দেওয়ালের সঙ্গে আছি আমি, কিন্তু আর এইভাবে সম্ভব না। আমি পারবো না আর এরকমভাবে থাকতে। আর দুজনে একই বাড়িতে আলাদাভাবে থাকার চেয়ে সত্যি আলাদা থাকা ভালো, আজকাল আমার এটাই মনে হয়। কথাগুলো থমকে থমকে বলেছিল তিশা, কিন্তু এর প্রত্যুত্তরে তিশার বাবা কিছু আর বলতে পারেনি। কিরকম চুপ করে গেছিল হঠাৎ, শুধু তিশার পিঠে হাত বুলিয়ে যাচ্ছিল নিঃশব্দে। আসলে তিশার মনে যেই অভিমানের পাহাড়টা তৈরি হয়েছে সেটা একমাত্র অভি ভাঙতে পারে। যদি ছেলেটা কিছু বোঝে তাহলে এখানে অন্য কেউ কিছু করতে পারবে না। এই কথাগুলোই এক মন দিয়ে ভাবছিলেন উনি। তখনই তিশা বলে উঠল, বাবা আমি পিসির বাড়ি যাব কার্শিয়াং, তুমি এই উইকেন্ডের টিকিট বুক করে দিতে পারবে? কথাটাই ওর বাবা কি বলবে বুঝতে না পেরে বলল, কার্শিয়াং? কিন্তু যাওয়ার আগে অভিকে একবার বলবি না? মানে তুই কি সেপারেশনের ব্যাপারটা ঠিকই করে নিয়েছিস? এর উত্তরে তিশা একটু দৃঢ় গলায় বলল, ওর সাথে আর এইভাবে থাকবো না, এটা তো ঠিকই করে নিয়েছি। আর মিউচুয়াল ডিভোর্স পেতে অসুবিধা হবে না, অভিরও এই নিয়ে কোনো আপত্তি থাকবে না জানি। ওর নিজেরও আর এই রিলেশনটার ওপর আমার ওপর বিশেষ কোনো টান নেই, এটা আমি রোজ বুঝি। কথাটায় তিশার বাবার আপনা আপনি একটা দীর্ঘশ্বাস চলে এলো যেন। এসব শোনার পর নিজে একটু সময় নিয়ে বলে উঠল, আমি তোর কার্শিয়াং যাওয়ার টিকিট কেটে দিচ্ছি, থেকে আয় যতদিন ইচ্ছে। সেদিন কথাটা শেষ হওয়ার পরের দিন তিশার বাবা ওর জন্য একটা টিকিট কেটে দিল নিউ জলপাইগুড়ির। তারপর আর 2টো দিন কাটিয়ে সে রবিবার তিশা রওনা দিল পাহাড়ে ঘেরা কার্শিয়াংয়ের দিকে। এর মধ্যে অভি ফোন করেছিল বেশ কয়েকবার, কিন্তু তিশা শুধু যাওয়ার দিন শেষবার ফোন কলটা রিসিভ করেছিল। তবে আজ অভি ফোনের ওপারে ভীষণ অস্থির হয়ে বলেছিল, কি ব্যাপার তোমার? আমাকে প্লিজ বলবে, আমি ফোন করলে রিসিভ করো না, মেসেজ করলে রিপ্লাই দাও না, বাড়ি ফিরছো না এতদিন হয়ে গেল, ইভেন আমি তোমার বাড়িতে গেলেও আমাকে অ্যাভয়েড করো। এ কদিন আমাকে একটা অফিস ট্রিপে আসতে হয়েছে বলে আমি তো তোমাদের বাড়িতেও যেতে পারছি না 3 দিন হলো। আই নো আমি অ্যানিভার্সারির দিন খুব বড় একটা ভুল করেছি, কিন্তু এর জন্য এইভাবে আর কদিন থাকবে, আর কত শাস্তি দেবে আমাকে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল অভি, কিন্তু তিশা কিছুটা স্থির গলায় বলেছিল, শাস্তি? কিসের শাস্তি? আর আমি বাড়িতে যাচ্ছি কি যাচ্ছি না এতে তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এমনিও আমরা একই ঘরে থাকলেও বিশেষ কথা ছিল না আমাদের। তুমি কি কিছু বলতে, নাকি আমার কোনো রোজনামচা শুনতে? কানে হেডফোন লাগিয়ে কাজ করে যেতে শুধু নিজের মতন ঘন্টার পর ঘন্টা। একই বাড়িতে থেকেও আমরা রোজ অচেনাই হয়ে থাকতাম, তার থেকে তো এই ভালো আলাদা থাকা। আর তোমাকে এটা বলতেই ফোন ধরেছিলাম যে মিউচুয়াল ডিভোর্স পেতে অসুবিধা হবে না, শুধু যখন কাজের চাপ কমবে আমার সঙ্গে গিয়ে উকিলের সঙ্গে কথা বলে নিও একটু। আর আগে থেকে জানিও কদিন, আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে রাখবো। যাই হোক, সরি অনেকক্ষণ কথা বলে অনেকটা সময় নষ্ট করলাম, সরি, রাখছি। কথাগুলো বলেই ফোনটা সেদিন কেটে দিয়েছিল তিশা, কিন্তু অভি আর কান থেকে মোবাইলটা সরাতে পারেনি ঠিক। হঠাৎ যেন কেমন ধাক্কা লাগলো কথাগুলো শুনে। মনে হলো কোনো কাছের মানুষ ওর অজান্তে ঠিক কতটা দূরে সরে গেছে কিছু না বলে। অভি কেমন শেষ হয়ে গেল ভেতরে ভেতরে। বুঝতে পারছে না ও কি না বুঝে এতদিন ধরে অনেক বেশি হার্ট করে ফেলেছে তিশাকে। নিজের ব্যস্ততার মাঝে সে মেয়েটার কথা একবারও ভাবতে ভুলে গেছে দিনের পর দিন। একটু বেশি কি চুপ করে থেকেছে একটা সম্পর্কে? প্রশ্নগুলো কিরকম মনের মধ্যে ঘুরতে শুরু করলো আজ। আর একটা ভয় এসে ধরা দিল মনে, এই প্রথম তিশাকে হারিয়ে ফেলার ভয়, নিজের কাছ থেকে সব সময়ের জন্য।
সেদিনের পর অভির ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল ধীরে ধীরে। এতদিনের ব্যস্ত জীবনে যেটা হয়নি কখনো, আজকাল সেটাই হচ্ছিল অকারণে। কাজের ভিড়ে মাঝে মাঝেই চোখটা চলে যাচ্ছিল ওর ফোনের দিকে। একবার কি তিশার নাম্বার থেকে কোনো কল এলো, একবার কি মেয়েটা মেসেজ করলো ওকে, মনে হচ্ছিল শুধু। তারপর বিজনেস ট্রিপ সেরে যেদিন ও কলকাতা ফিরল, সেদিন ফাঁকা ফ্ল্যাটটা যেন শেষ করে দিল হঠাৎ অভির শরীর মনকে। মনে হলো ওর জন্য অপেক্ষা করার মানুষটা নেই আর কোথাও, নিজের অজান্তে তাকে হারিয়ে ফেলেছে। কথাগুলো ভাবতেই পুরনো দিনগুলো ভেসে এলো যেন চোখের সামনে, অনেক দিন বাদে। সেই সময় বিয়ের 15 দিন হয়েছে মাত্র। এর মধ্যে অভিকে জয়েন করতে হবে নতুন চাকরিতে। মংপুর কাছে একটা কনস্ট্রাকশনের কাজ ছিল ওদের কোম্পানির। তার ফিল্ড ম্যানেজার ছিল অভি। সেই সময় তিশাকে নিয়েই একেবারে গিয়েছিল চাকরি জয়েন করতে। কাঠের একটা 2 কামরা বাড়িতে ভাড়া থাকতো ওরা। সামনে ছোট্ট ব্যালকনি, উল্টো দিকে পাহাড়। তিশা আর অভি তো রোজ ওর কাজ থেকে ফেরার পর সানসেট দেখতে দেখতেই কফি খেত একসঙ্গে। তবে তখন কোনো কাজের লোক অ্যাফোর্ড করতে পারেনিও। নতুন চাকরি, তার ওপর বিয়ে, টাকা পয়সার দিক থেকে তাই বেশ বুঝেই চলতে হতো সব সময়। কিন্তু তিশা এইসব নিয়ে কখনো কোনো কমপ্লেন করেনি। একা হাতে রান্না করা, ঘরের কাজ সব করত। তবে অভিও হেল্প করতো মাঝে মাঝে, কখনো ট্যাড়া ব্যাকা রুটি বেলে দিয়ে, তো কখনো নুন বেশি ঝাল কম তরকারি রান্না করে, কিন্তু চেষ্টাও সব সময় করত। আসলে এইসবের মধ্যে অভি তিশার সঙ্গে থাকতে চাইতো। তিশার গলার আওয়াজ, কথা চুরির আওয়াজ, চোখ তুলে তাকানো, সবকিছুকে যেন ভালোবাসতে শুরু করেছিল অকারণে। তিশা যখন খুব মন দিয়ে রান্নাঘরে কাজ করত, অভি মাঝে মাঝে এসে ওকে জড়িয়ে ধরতো পেছন থেকে, আঁকড়ে ধরতো খুব ভালোবেসে। তিশা সেই মুহূর্তে অভির মধ্যে হারিয়ে যেত যেন। রোজের কাজ ভুলে অভিকে জড়িয়ে ধরতো ভীষণভাবে। সেই সময় ওদের বেডরুম বলতে একটা ছোট তক্তাপোষ ছিল শুধু। এখনকার ডিজাইনার বেডরুমটা তখন একটা স্বপ্নের মতনই ছিল দুজনের। বেশ অ্যাডজাস্ট করেই শুতে হতো সেই তক্তাপোষে। তবে সেই ছোট্ট জায়গায় অভি তিশাকে আগলে রাখতো যেন। ঘুমের মধ্যেও ওকে ধরে থাকতো, মিশে থাকতো তিশার সঙ্গে। তারপর ভোরের আলো চোখে লাগলে অভি আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে ডাকতো রোজ। আসলে তিশাকে একটা ফুলের মতন লাগতো অভির, স্নিগ্ধ নরম আদুরে একটা ফুল, যাকে যত্ন না করে ভালো না বেশে থাকাই যায় না, যাকে সব সময় আগলে রাখতে হয়। এখানে কি ভুল করলো অভি সময়ের ভিড়ে? তিশাকে ভালোবাসতে ভুলে গেল নাকিও? কথাটা কেমন মনে হলো আজ ওই ফাঁকা সাজানো গোছানো অয়েল ফার্নিশড ফ্ল্যাটটাকে দেখে। তিশা আগে কত কথা বলতো অভি অফিস থেকে ফিরলে, সারাদিনের গল্প শোনাতো নিজের মনে। কিন্তু ধীরে ধীরে কি অভি কথা বলা কমিয়ে দিল? একটার পর একটা প্রমোশন, কোম্পানি চেঞ্জ, বিজনেস মিটিং, প্রেজেন্টেশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এসবের মাঝে তো তিশার কথা শুনতো না বিশেষ। সারাক্ষণ কাজ নিয়ে ভাবতে ভাবতে তিশার দিকে তাকাতোও না অনেক সময়। আজ তিশার আলমারিটা খুলে মনে হলো যেন একটা নীল শাড়ি দেখে। আগের বছর পুজোর সময় তিশা এই শাড়িটা কিনেছিল। নীল রং অভির খুব পছন্দের। তাই সেদিন অভির ওয়ার্ক ফ্রম হোম ছিল। তিশা স্নান সেরে এসে বসেছিল ওর সামনে এই শাড়িটা পরে, কিন্তু অভি একবারও চোখ তুলেও তাকায়নি। তিশা সেই প্রথম মনে হয় কেঁদে ফেলেছিল ওর সামনে রাতে ঘুমানোর সময়। খুব অভিমান জমানো গলায় বলেছিল, শাড়িটা আমি তোমার কথা ভেবে কিনেছিলাম, কিন্তু তুমি তো একবারও দেখলেও না। অভির সেই মুহূর্তে খারাপ লেগেছিল হঠাৎ, বুঝেছিল নিজের ভুলটা আনমনে, কিন্তু কি বলবে ঠিক বুঝতে পারেনি। শুধু তিশাকে জড়িয়ে ধরেছিল, তারপর ঘুমের মধ্যে চলে গেছিল অবচেতনে। আসলে সারাদিন ল্যাপটপের সামনে বসে কাজ করতে করতে ভীষণ ক্লান্ত লাগে রাতগুলো। কিন্তু সেদিন হয়তো তিশাকে আরো বেশি করে ভালোবাসা উচিত ছিল, বোঝানো উচিত ছিল যে অভির কাছে আজও কতটা ইম্পর্টেন্ট। কথাটা যেন আনমনেই মনে হলো। আর আলমারি ভর্তি শাড়ির মধ্যে অভি অনেক নীল শাড়ি খুঁজে পেল তিশার। নিশ্চয়ই সবই অভির কথা ভেবেই কিনেছিল মেয়েটা। কিন্তু অভি কিছু নোটিশই করেনি কখনো। এটা মনে হতেই অদ্ভুত একটা রাগ হলো নিজের ওপর। কিরকম ইনসেনসিটিভ লাগলো যেন নিজেকে, যে কাছের মানুষটার মনের খবর রাখতেই জানে না। কিন্তু এই মুহূর্তে অভি আরেকটা জিনিস খুঁজে পেল এই আলমারি থেকে, একটা গোলাপি রঙের ডায়েরি, যার পুরনো পাতাগুলোর আড়ালে একরাশ ভালোবাসা লুকানো আছে। অভির দেওয়া প্রথম গোলাপটা আজও শুকনো হয়ে জমানো আছে তিশার কাছে। ওদের পুরনো কলেজ লাইফের ছবি, অভির শার্টের ভাঙা বোতাম, অভির লেখা ভ্যালেন্টাইন্স ডেতে সেই পুরনো চিঠি, তিশার জন্মদিনে প্রত্যেক বছরে দেওয়া গ্রিটিংস কার্ডসগুলো এখনও এই গোলাপি ডায়েরিতে জমানো আছে যত্ন করে। সেদিন এই ডায়েরি দেখে অভি যেন কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছিল।
এই মুহূর্তে এত ভালোবাসে তিশা ওকে। কথাটা ভাবতে নিজেকে আরো খারাপ লাগছিল নিজের কাছে। মনে হচ্ছিল এত ভালোবাসার বদলে অভি কি ফেরত দিল তিশাকে? কিছু শব্দহীন সময়, ব্যস্ততা, শুধু ব্যস্ততা। না, এইভাবে নিজের ভুলগুলোকে ফেলে রাখলে আর চলবে না। তিশার কাছে যেতে হবে, যেভাবে সেই কলেজ লাইফে গেছিল একটা নতুন শুরুর জন্য, আজও সেইভাবেই যেতে হবে। ওর খারাপ লাগাগুলোকে দূর করে ফিরিয়ে আনতে হবে আবার নিজের কাছে। অভি খুব স্থিরভাবে ভাবলো কথাগুলো, আর অপেক্ষা শুরু হলো একটা নতুন সকালের, কালকের ভোরের। কারণ কালই অভি তিশার বাড়ি যাবে, অফিস ছুটি নিয়ে, হাতে অগুন্তি সময় নিয়ে। তারপর যতই তিশা ওকে অ্যাভয়েড করার চেষ্টা করুক, অভি এই বাড়িতেই থাকবে। তিশাকে মানিয়ে যেভাবেই হোক কাল বাড়ি ফিরিয়ে আনবেই। কিন্তু অভির ভাবনাটা ঠিক মিলল না যেন। তিশাদের বাড়ির কলিং বেল বাজাতে সেদিন তিশার বাবা দরজা খুলেছিল। অভি সেই মুহূর্তেও আসলে বোঝেনি যে তিশা বাড়িতে নেই, তাই ড্রয়িং রুমে এসেই প্রথম জিজ্ঞেস করেছিল, তিশা ঘরে আছে নিজের? আমি যাচ্ছি। প্রশ্নটার উত্তরে তিশার বাবা একটু সময় নিয়ে বলেছিল, তিশা নেই, ও কার্শিয়াং গেছে পিসির বাড়ি। কথাটায় অভি যেন চুপ করে গেছিল হঠাৎ। তিশা ওকে না বলে কার্শিয়াং চলে যাবে, ভাবতে পারেনি আসলে। অভি তাই কিছুক্ষণ বাদে বলেছিল নিজের মনে, কার্শিয়াং চলে গেল তিশা? আমাকে একবারও জানালো না, কিছু বলল না? এর উত্তরে তিশার বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, অভিমান বোঝো, বুঝলে তিশার চলে যাওয়ার কারণটাও বুঝতে। কথাটাই অভি যেন কেমন দিশেহারার মতন হয়ে বসে পড়েছিল সোফায়। এই মুহূর্তে ঠিক কি করবেও জানে না, কিভাবে সে কাছের মানুষটাকে ফিরিয়ে আনবে বুঝতে পারছে না। তাই খুব স্তব্ধ গলায় বলে উঠল, ভুল হয়ে গেছে আমার, দিনের পর দিন রোজ একই ভুল করেছি আমি। তিশাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম আসলে, সময় দিতাম না একটু। এসব শুনে তিশার বাবা কিছুটা স্বস্তি পেয়েছিল যেন। তারপর অভির পিঠে হাত রেখে বলেছিল, এটা জেনে ভালো লাগলো যে তুমি তোমার ভুলটা বুঝেছো। বেশি দেরি হয়নি এখনো, আর অভিমান জমতে না দিয়ে এবার সেটা ভাঙানোর চেষ্টা করো, বুঝলে? আমি ওর পিসির বাড়ির অ্যাড্রেসটা দিচ্ছি কার্শিয়াংয়ের। কথাগুলো বেশ দৃঢ় গলায় বলেছিলেন উনি সেই দিন। কিন্তু অভির মন শান্ত হয়নি তারপরেও। একটা কি যেন হারানোর ভয় এসে ঘিরে ধরেছিল আসলে। তিশাকে সামনে না দেখা অবধি সেই ভয় হয়তো শেষ হবে না। কিন্তু তিশা এত সহজে আর দূরত্ব ভাঙবে না নিজের। যত দিন এগোচ্ছে তত যেন ওর মনটা কঠিন হচ্ছে ধীরে ধীরে। পুরনো সময়, পুরনো ঘটনাগুলো ওকে এই সম্পর্কটা থেকে দূরে সরিয়ে দিচ্ছে রোজ। এই যেমন সামনে তিশার জন্মদিন, পিসিমণি তাই বলছিল কেক বানাবে নিজের হাতে। আসলে বিয়ে করেনি উনি, ছোট থেকে তিশাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে। কিন্তু তিশার কথাটা শুনে পুরনো একটা ঘটনা মনে পড়ে গেল সেই দিন। আগের বছর ওর জন্মদিনে অভি সিঙ্গাপুর গেছিল কিছু একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য। তিশা ভেবেছিল কাজের মাঝে নিশ্চয়ই একটা মেসেজ অন্তত করবে ওকে, কিন্তু ভাবনাটা মেলেনি। সারাদিন ফোনটা নিস্তব্ধই ছিল ওর। তবে সিঙ্গাপুর থেকে ফেরার সময় অভি তিশার জন্য একটা নেকলেস এনেছিল সেইবার। কিন্তু তিশা আর কিছু বলেনি এরপর, বোঝাতে পারেনি অভির কাছ থেকে ও শুধু কিছু মুহূর্ত চেয়েছে সব সময়, কোনো দামি গিফট না। সেদিন এই সব ভাবনার ভিড়ে পিসির সামনে চুপ হয়ে গেছিল। তখন পিসিয়া নিজেকে আটকে না রেখে জিজ্ঞেস করে ফেলেছিল, কি হলো তোর? অভির কথা মনে পড়ছে? কথাটায় তিশা কয়েক সেকেন্ডে নিজেকে সামলে বলেছিল, না, ওর কথা মনে হওয়ার মতন কিছু নেই আর। এটা শুনে পিসি কিছু না ভেবেই বলেছিল, এত সহজ কি সম্পর্ক শেষ করা? তোর এই না ভাবার মধ্যে অভির জন্য ভাবনা আছে, আর ভালোবাসিস বলে এত অভিমান জমেছে। না ভালোবাসলে আজ কলকাতা ছেড়েই এত দূরের পাহাড়ে আসতিস না, নিজেকে এইভাবে আড়ালও করতিস না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল পিসিমণি সেই দিন। কিন্তু তিশার উত্তরে কিছুটা স্থির গলায় বলল, একটু ভুল বললে তুমি। অভিমান তার ওপরই করা যায় যে এসে অভিমান ভাঙায়, যে তোমার কষ্টগুলোকে বোঝে। এরকম মানুষের ওপর অভিমান হয় না যে আর ভালোবাসে না। যাই হোক, আমি এইসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি এবার শুধু নিজের মতন একা থাকতে চাই, নিজের মতন করে ভালো থাকতে চাই, ব্যাস। সেদিন তিশার কথাগুলো শেষ হওয়ার পরই একটা কলিং বেল বেজেছিল দরজায়। আজ তো রবিবার, পিসিমণির স্কুল ছুটি। আজকের দিনে সাধারণত খুব কেউ বাড়িতে আসে না। তাহলে কি কোনো প্রতিবেশী এলো? এই সব এলোমেলো কথা চিন্তা করতে করতে তিশা সেদিন দরজা খুলেছিল আর থমকে গিয়েছিল যেন। অভি এখানে কি করছে? হঠাৎ সব কাজ ফেলে কার্শিয়াংয়ে এসেছে কেন? কথাগুলো ভাবতে পিসিমণি পাশ থেকে এসে হাজির। সে অভিকে দেখে অবাক, চোখটা যেন বড় বড় করেই বলেছিল, অভি তুমি এখানে? আর বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কথাটা বলেই উনি খেয়াল করলেন আসলে তিশা দরজাটাকে ধরে দাঁড়িয়ে আছে এখনো। তাই তিশাকে চোখের ইশারা করে আস্তে গলায় বলল, কি রে, তুই দরজাটা ছাড়, ওকে ঢুকতে দে ভেতরে। কথাটায় তিশা বেশ গম্ভীর মুখে ইচ্ছে না থাকলেও দরজা থেকে সরে দাঁড়ালো। আর অভি কিছু না বলে চোখ নামিয়ে ঢুকলো বাড়িতে। তবে তিশার এবার সত্যি রাগ হচ্ছে।
কিসের জন্য এসেছে ছেলেটা এখানে? তিশাকে ঠিক কি প্রমাণ করতে চায় এখানে এসে? তিশা তো কোনো রকম কথা বাড়ায়নি অভির সঙ্গে, শুধু নিজের মতন থাকতে শুরু করেছেও। যেভাবে এতদিন অভি ওর সঙ্গে থেকেও ছিল না, নিজের জগতে ব্যস্ত ছিল, তিশাও সেইভাবে নিজের পৃথিবীতে চলে এসেছে নিজের লোকের কাছে। এবার তো অভির আরো ভালোভাবে কাজ করার কথা, শান্তিতে থাকার কথা নিজের ব্যস্ত জীবনে। সেদিন সারাদিন এসব ভাবনার ভিড়ে অবশেষে রাতে ঘরে এসে কথা বলেছিল তিশা অভিকে সোজাসুজি জিজ্ঞেস করেছিল, কি দরকার, কেন এসেছো এখানে? প্রশ্নটায় অভি কিছুটা নিশ্চিন্ত হলো যেন। যাক, সারাদিন বাদে অন্তত কথা তো শুরু হয়েছে। যাই হোক, অভি এবার কিছুটা সহজভাবেই বলল, কেন এসেছি মানে, বউ যেখানে বর তো সেখানেই থাকবে। তিশা এর উত্তরে একটু সহজ না হয়ে বলল, আমি মজা করে কথাটা জিজ্ঞেস করিনি। আর কাজ ছেড়ে তুমি হঠাৎ এখানে কেন এলে? কি দরকার সেটা ডাইরেক্টলি বলো। তিশার প্রশ্নে অভি এবার সোজাসুজি উত্তর দিল কিছুটা স্থির গলায়, বিকজ আই লাভ ইউ, তাই এসেছি, আর কোনো দরকার নেই আমার তোমাকে ছাড়া। কথাটা তিশা কেমন চুপ করে গেল কয়েক সেকেন্ড, তারপর নিজের বালিশ আর চাদরটা নিয়ে কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো অভির সামনে। এবার অভি আর নিজেকে আটকে না রেখে তিশার সামনে গিয়ে বলল, এটা কি হলো, তুমি সোফায় শুলে কেন? তিশা প্রশ্নটা শুনে এক কথায় বলল, কারণ আর এক্সট্রা কোনো ঘর নেই তাই, নইলে অন্য ঘরে গিয়ে শুতাম। এর উত্তরে অভি যেন কেমন ভাঙা গলায় বলল, আচ্ছা আমি এতই খারাপ যে আমার সঙ্গে এক বিছানায় শোয়া যায় না, বুঝলাম। এই কথার আর কোনো প্রত্যুত্তর দিল না তিশা, চুপচাপ চোখটা বন্ধ করে ফেললো নিজের। অভি আবার কিছুটা দৃঢ় গলায় বলল, তুমি সোফাতে শুলে, কিছুতেই আমি বিছানায় শুতে পারবো না, ইনকেস আমাকে মাটিতে শুতে হবে তাহলে। এই কথাটা শুনে তিশা চোখ খুলে বলে উঠল, ঠিক আছে তাহলে আমি বিছানায় শুচ্ছি, তুমি সোফাতে শোও, নইলে আমি পিসিমণির ঘরে চলে যাচ্ছি একেবারে, আর কোনো সমস্যাই থাকবে না। কথাটাই অভি এবার জোর দিয়ে বলে উঠল, না না না, তুমি এই ঘর ছেড়ে কোথাও যাবে না, আমি সেকেন্ড অপশনটা নেব, তুমি খাট আমি সোফা। এটা শুনে তিশা একটা ভদ্রতার হাসি হেসে বলল, ওকে, যা ইচ্ছে। তবে সেই রাত পেরিয়ে পরের দিনের সকালটা ছিল বেশ অন্যরকম তিশার কাছে। অভি আজ ওর আগেই ঘুম থেকে উঠে গেছিল। তিশা তো সকালে অভিকে সোফায় দেখতে না পেয়ে ভেবেছিল নিশ্চয়ই কোনো কাজ আছে ওর, এমনি এমনি তো কার্শিয়াং আসবে না। এই নর্থ বেঙ্গলে কোম্পানির একজন ডিরেক্টরের বাড়ি নাকি শুনেছিল একবার, হয়তো তার সঙ্গে দেখা করতে এসেছেও। এসব এলোমেলো চিন্তার ভিড়েই ঘর থেকে বেরিয়েছিল তিশা, কিন্তু ড্রয়িং রুমে এসে থমকে গেছিল যেন। উল্টো দিকের ছোট্ট ডাইনিং টেবিলে আজ ব্রেকফাস্ট সমেত বসে আছে অভি। এত সকালে কাজ ছাড়া তো ওঠে না ছেলেটা কখনো। কথাটা ভাবতেই পিসিমণি পাশ থেকে এসে বলে উঠল, দেখ তো কি কাণ্ড, সকাল থেকে একটা কিচ্ছু করতে দেয়নি অভি আমাকে। নিজে কফি থেকে গ্রিল স্যান্ডউইচ সব করেছে একা। কথাটা তিশা ঠিক কি বলবে ভেবে পেল না। অনেক আগে অভি এরকম রান্না করত, ওদের যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো কারণে অকারণে রান্নাঘরে এসে এটা সেটা করতো, তবে সেসবই তিশার সঙ্গে থাকবে বলে। কিন্তু এরপর ব্যস্ততা জবে থেকে অভির জীবনে বেড়ে গেল, এসব করে সময় নষ্ট করেনি আর কখনো। কথাগুলো যেন না চাইতেও মনে হলো তিশার। তবে এই ভাবনার ভিড়ে তিশা আরেকটা জিনিসও খেয়াল করলো এই মুহূর্তে, যে অভি কিরকম নিষ্পলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। এরকম দৃষ্টি অনেকদিন আগে দেখতে পেত তিশা নিজের জন্য। কলেজ লাইফে দুর্গাপুজোয় যখন ঠাকুর দেখতে বেরোতো শাড়ি পরে, অভি সেই সময় এইভাবেই তাকিয়ে থাকতো ওর দিকে। তারপর বিয়ের পর যখন নতুন শাখা পলা পরলো, কপালে লাল টিপ, মাথায় সিঁদুর পরে নতুনভাবে সেজে উঠল তিশা, তখনই এইভাবেই তাকিয়ে থাকতো অভি। আর কারণ জিজ্ঞাসা করলে খুব কাছে টেনে নিত তিশাকে। তারপর স্থির গলায় বলতো, তোমার মতন কেউ নেই, তুমি একদম আলাদা সবার থেকে। কথাগুলো কেমন অবচেতন মনে মনে পড়ে গেছিল তিশার সেই দিন, তাই কিছু না বলেই ব্রেকফাস্ট করেছিল আজ। মনে হচ্ছিল এইভাবে যদি এই মাঝের বছরগুলোতেও একটু তাকাতো অভি, কখনো কখনো একটু বোঝাতো যে তিশার অস্তিত্বেরও দাম আছে ওর কাছে। কখনো একটা ছোট্ট কমপ্লিমেন্ট, একবার ফিরে তাকানো, একবার ভালোবেসে কাছে টেনে নেওয়া, হাজারো কাজের ভিড়ে এইসব ছোট ছোট মুহূর্তগুলোকে তৈরি করতো অভি। তাহলে হয়তো আজ এইভাবে তিশাকে কার্শিয়াং আসতে হতো না একটা একলা জীবনের খোঁজে। কথাগুলো আর মনে ভাবছিল সেদিনও নিজের ঘরে বসে। তখনই অভি পাশ থেকে এসে জিজ্ঞেস করলো, কেমন হয়েছিল স্যান্ডউইচ আর কফিটা, ঠিক ছিল? প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করলো যেন, কিন্তু তিশা একটু থেমে এর উত্তরে ওকে অন্য একটা প্রশ্ন করে উঠলো, এখন কেন করছো এইসব, কিসের জন্য? কথাটাই অভি কেমন থমকে গেল কয়েক সেকেন্ড, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে স্থির গলায় বলল, তুমি বোঝো না কেন করছি, তোমাকে ফিরে পেতে চাই বলে। এই উত্তরে তিশা অল্প হেসে ফেললো যেন, তারপর ওর দিকে তাকিয়ে বলল, হঠাৎ কি হলো তোমার, কাজের প্রেশার কম, অফিস থেকে কিছু দিনের ছুটি নিয়ে তাই এখানে টাইম পাস করতে এসেছো? কথাগুলো বেশ তীক্ষ্ণ সুরে বলল যেন তিশা। অভির ভেতরে লাগলো তাই আচমকা, ও বুঝতে পারছে না যে উল্টো দিকের মানুষটা এত দূরে চলে গেল কি করে এইভাবে। কথাগুলো ভাবতে ভাবতেই
অভি এবার বলে উঠল, প্লিজ তিশা, এইভাবে বলো না। আমি জানি আমি আমাদের রিলেশনটা একদম সময় দিইনি। লাস্ট 2 বছরে আসলে কাজ ছাড়া আর কিছুই ভাবতে পারতাম না। আর আমি যা করেছি আমাদের ফিউচারের জন্য করেছি। আমি আসলে আমাদের জন্য একটা ভালো লাইফস্টাইল তৈরি করতে চেয়েছিলাম, ব্যাস। তিশা এই কথায় একটা নিষ্পৃহ গলায় বলল, সেই ভালো একটা লাইফস্টাইল, দামি ওয়েল ফার্নিশড ফ্ল্যাট, দামি গাড়ি, আর এইসবের মাঝে সাজিয়ে রাখার মতন একটা শোপিস আমি, তাই তো? অন্তত আমার এই শেষ 2 বছরে নিজেকে এরকমই মনে হয়েছে। আসলে তুমি আমাকে ভালো লাইফস্টাইল তো দিয়েছো, কিন্তু নিজের কিছুটা সময় দাওনি। আমরা এই 2 বছরে কখনো কোনো সিনেমা দেখতে গেছি, কখনো একসাথে একটা সন্ধে গল্প করে কাটিয়েছি, কখনো তুমি একটা ডে অফ নিয়েছো এই এতগুলো দিনে। এমনকি দুর্গাপুজোতেও তুমি প্রজেক্টের কাজে হয় বাইরে চলে গেছো, নইলে ওয়ার্ক ফ্রম হোম করেছো। এসব ছাড়ো, আচ্ছা কখনো কি একটু মন দিয়ে তাকিয়েছো আমার দিকে? সারাদিন অফিস করে এসে একবার জিজ্ঞেস করেছো আমার দিনটা কেমন কাটলো? রাতে শরীর ছাড়া কখনো আমার মনটাকে বোঝার চেষ্টা করেছো? সব সময় শুধু কাজ, প্রমোশন, কেরিয়ার ছাড়ার কিছু নিয়ে ভাবনি আসলে তুমি? এসবের বাইরেও তোমার যে একটা খুব নিজের আমি আছি, রোজ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মোমেন্ট তোমার সঙ্গে আছি, সেটা নিয়েই ভাবনি কখনো? প্রশ্নগুলো কেমন এক নিঃশ্বাসে করে গেল তিশা, আর অভিযান স্তব্ধ হয়ে গেল হঠাৎ ওর সামনে। আজ কেমন নিজের একটা প্রতিচ্ছবি দেখলো আসলে আয়নায়, একটা যন্ত্রের প্রতিচ্ছবি, যে শুধু কাজ জানে, তার বাইরে কারোর ইমোশন, কারোর থাকা না থাকা, কারোর অস্তিত্ব এসব নিয়ে কখনো ভাবেই না। সেদিন কথাগুলো মনে হতে অভি চুপ করে গেল হঠাৎ। আসলে ঠিক কি বলবে এরপরও জানে না। তবে তিশা খেয়াল করলো এই প্রথম অভির চোখ দুটোর ভিজে এসেছে, জল জমেছে অকারণে। তবে তিশা এই মুহূর্তে আর চুপ না থেকে বলে উঠল, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি কারো লাইফে আর এইভাবে একজন নন এক্সিস্টিং পার্সন হয়ে থাকবো না। তুমি ডিভোর্স না দিতে চাইলে আমরা সেপারেশনে থাকবো, কিন্তু আলাদাই থাকবো। কথাটা বলেই উঠে যাচ্ছিল অভির কাছ থেকে, কিন্তু পারল না। অভি পেছন থেকে হাতটা ধরে নিল ওর। তারপর ধীর গলায় বলে উঠল, তোমাকে ছাড়া ওই ফ্ল্যাটে আমি থাকতে পারবো না, প্লিজ আর একটা চান্স দাও আমাকে, আমাদের রিলেশনকে। আই প্রমিস, আমি সব আবার আগের মতন করে দেব, সত্যি। কথাগুলো বলতে বলতে অভি হাতটা জড়িয়ে ধরল তিশার নিজের মনে। তারপর কেমন ঘোরের মধ্যেই বলে উঠল, প্লিজ, আমি পারবো না থাকতে তোমাকে ছাড়া, সত্যি পারবো না। তিশা এটা শুনে খুব স্থির গলায় বলল, আমি জানি তুমি পারবে, আমি চিনি তোমাকে। কথাটা শেষ করে তিশার দাঁড়ালো না, নিজের হাতটা অভির হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল ঘর থেকে। কিন্তু অভি কেমন স্তব্ধ হয়ে গেল যেন তিশার উত্তরটা শুনে। কবে অভি নিজেকে তিশার সামনে এতটা অনুভূতিহীন প্রমাণ করে ফেললো নিজেও বোঝেনি। সেদিন এসব ভাবনার ভিড়ে অভি বেশ অন্ধকার মুখেই বসেছিল একা একা ড্রয়িং রুমে, কিন্তু পিসিমণি দেখেছিল এটা আনমনে। সত্যি কথা বলতে কি, ওনার কিছুটা খারাপই লাগছিল এই দুজনকে দেখে। তিশাও তো যেদিন থেকে গার্শিয়াং এসেছে মন মরাই থাকে সব সময়, বিশেষ হাসি নেই, বেশি কথা নেই। সেই আগের পুরনো প্রাণখোলা মেয়েটা যেন হারিয়ে গেছে কোথাও। এই সবই আসলে অভিকে ভালোবাসার জন্য। সে যত তিশা অভিমান করুক, রেগে থাক ছেলেটার উপর, কিন্তু মনে মনে যে অভির জন্য ভালোবাসাটা কতটা গভীর সেটা মেয়েটা নিজেও জানে না। আসলে অভির থেকে দূরে থেকে ওকে শাস্তি দিতে গিয়ে তিশা নিজেই খুব কষ্ট পাচ্ছে। তিশার নিস্তব্ধ জীবন, অন্ধকার মুখ এটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। কথাগুলো বেশ কিছুদিন ধরেই আনমনে ভাবছিল পিসিমণি, কিন্তু এই মুহূর্তে মনে হলো শুধু চুপচাপ না ভেবে কিছু একটা করা দরকার ওনার, তিশার অভির জন্য। সেদিন অনেক ভেবে শেষে পিসিমণি রাতের দিকে অভিকে ডেকে পাঠিয়েছিল নিজের ঘরে। অভি ঠিক বুঝতে পারেনি প্রথমে যে কিসের জন্য পিসি অভির সঙ্গে আলাদা করে কথা বলতে চায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবটা পরিষ্কার হলো। পিসিমণি সেদিন সরাসরিভাবে অভিকে বলল, তুমি কি সত্যি নিজের ভুলগুলো বুঝেছো একটুও? তিশা আজ সব ছেড়ে কেন কার্শিয়াং এসে পড়ে আছে তার কারণটা। অভি কথাটায় কেমন চুপ হয়ে রইল যেন, মাথা নিচু করে। আসলে ঠিক কি উত্তর দেবেও, নিজের ভুলগুলোকে বুঝেই বা আর কি লাভ হবে? দামি সময়টা তো ওর কাছ থেকে চলে গেছে। যখন তিশা অভির খুব কাছে ছিল, কথাগুলো ভাবতে ভাবতে অভির মুখটা অন্ধকার হয়ে এসেছিল সেই মুহূর্তে। তবে তখনও নিজের পিঠে একটা স্পর্শ অনুভব করেছিল হঠাৎ। পিসিমণি ওর পিঠে হাত রেখে ধীর গলায় বলেছিল, আমি বুঝতে পারছি যে তুমি বুঝেছো, কিন্তু কিছু সময় শুধু নিজের ভুলগুলো নিয়ে ভাবলেই হয় না, বরং সেগুলোকে কিভাবে ঠিক করবে সেটাও ভাবতে হয়। কথাটাই অভির যেন সম্বিত ফিরেছিল। ও খুব অসহায় গলায় বলে উঠেছিল, কিন্তু পুরনো ভুলগুলোকে ঠিক করার জন্য কিছু সময় তো আমার চাই পিসিমণি। তিশাকে খুব ভালোবাসি, এটা বোঝানোর জন্য অন্তত কিছুটা সময়। কিন্তু তিশা তো আর থাকতে চায় না আমার সঙ্গে। ও পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে আমাদের মধ্যে আর কিছু বাকি নেই, সব শেষ। এমনকি তিশার ডিভোর্সের ডিসিশনটাও নিয়ে নিয়েছে। কথাগুলো কেমন নিঃস্ব গলায় বলে গেল সেদিন অভি। পিসিমণি সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো নিজে, তারপর কিছুটা সময় চুপ থেকে বলে উঠল,
আমি যতদূর তিশাকে চিনি, যে ও কাউকে ভালোবাসলে সেটা সারা জীবনের জন্য হয়, কিন্তু তিশার এই ভালোবাসাটা চাপা পড়ে গেছে অনেক দিনের জমা অভিমানে। কিন্তু ওকে যদি তোমার না থাকাটা বোঝানো যায়, একটা ধাক্কা দেওয়া যায় সব শেষ হওয়ার, তাহলে তিশা নিজের ফিলিংসগুলোকে বুঝবে, আবার তুমি যে ওর জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝবে। কথাগুলো একটুও না থেমে বলে গেল পিসিমণি, কিন্তু অভি এসবের কিছুই মানে বুঝতে পারল না ঠিক, তাই অবাক হয়ে তাকিয়ে রইল ওনার দিকে। তখন পিসিমণি বেশ গম্ভীর মুখে বলে উঠল, আই হ্যাভ অ্যান আইডিয়া। পরের দিন সকালে তবে তিশা ঘুম চোখে উঠে পাশের সোফাটায় রভিকে দেখতে পেল না। ও এরপর ড্রয়িং রুমে আনমনে গিয়েও দেখলো শুধু পিসিমণি সোফায় বসে একা একা চা খাচ্ছে আর পেপার দেখছে, অভি কোথাও নেই। ব্যাপারটা খেয়াল হতেই একটা প্রশ্ন এলো মনে, ছেলেটা কোথায়? তবে তিশা মুখ ফুটে এটা জিজ্ঞাসা করতে পারলো না, যদিও আর সত্যিই তো অভি কোথায় সেটা জেনে ওর কি? ওই ছেলেটার সঙ্গে তো শুধু দূরত্বেরই সম্পর্ক এখন। কথাগুলো ভেবে নিজের মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তিশা খবরের কাগজে মন দিল নিজে। তবে এর মধ্যে হঠাৎ দেখলো যে পিসিমণি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে আসছে ঘর থেকে। তার মানে ঘড়িতে 10টা বেজে গেছে নিশ্চয়ই, কিন্তু অভি তো এলো না এখনো। তিশা সকাল 7টায় উঠেছে ঘুম থেকে আজ, তখন থেকে এতটা সময় অভি কোথায়? কথাগুলো ভাবতে তিশা আর নিজেকে আটকাতে পারলো না, যেন পিসিমণিকে আর মনে জিজ্ঞেস করে উঠল, তুমি জানো অভি কোথায়? মানে সকাল থেকে দেখছি না বাড়িতে, আরও লাগেজও এখানেই, মানে কলকাতা ফিরে যাওয়ার জন্য তো বেরোয়নি। কথাগুলো অল্প থেমে থেমে বলল তিশা, কিন্তু পিসিমণি ওর মুখে এসব শুনে খুশি হলো বেশ। তার মানে অভির জন্য একটু হলেও চিন্তা আছে মনে। এটা ভেবে উনি কিছুটা নির্বিকার মুখ করে বলল, আমি সকালে ওকে দেখেছিলাম বেরিয়ে যেতে, কিরকম আপসেট লাগছিল যেন। তবে আমার কিছু জিজ্ঞেস করার আগেই বেরিয়ে গেল ছেলেটা। তুই একটা কল করে দেখ, সেরম হলে কোথায় আছে জিজ্ঞেস কর। কথাটা শুনে তিশা জোর করে নিজেকে সহজ রাখার চেষ্টা করে বলল, না না, কল করার কি আছে, এমনি বেরিয়েছে হয়তো কোথাও, চলে আসবে। কথাটা বলিও চলে গেল ঘর থেকে। আসলে অভির জন্য যে আজও চিন্তা হয় ওর, এটা কোনোভাবেই দেখালে চলবে না কারোর সামনে। আর শুধু অন্য কাউকে কেন, তিশা নিজেও নিজের কাছেই চিন্তায় কনসার্নটাকে আড়াল করতে চায়। যাই হোক, সেদিন এসবের মধ্যে ঘড়িতে ধীরে ধীরে 12টা বেজে গেল। তিশার এবার সত্যি কেমন টেনশন হচ্ছিল যেন, এতটা দেরি কেন হচ্ছে অভির, আরও গেছেই বা কোথায়? কথাটা ভাবতে ভাবতেই ও ফোন করেই ফেললো অবশেষে, কিন্তু 2-3বার ট্রাই করে অভির মোবাইলটা সুইচ অফ বলছিল প্রত্যেকবার। এবার তিশার চিন্তাটা আরও বেড়ে গেল। অভির মুখ অকারণেই যেন চোখের সামনে ভেসে উঠল হঠাৎ। কাল ছেলেটা খুব চুপচাপ ছিল না, রাতে খাবার টেবিলে বসে একটা রুটি পুরো খায়নি, কথা বলেনি কারোর সঙ্গে। তিশা সব খেয়াল করেছিল আনমনে, কিন্তু কিছু বলেনি। আর ভেবেছে নিজে থেকে এসব জিজ্ঞেস করা মানে দূরত্ব ভেঙে ফেলা, যেটা তিশা আর অভির সঙ্গে কখনো করবে না। সেদিন এসব এলোমেলো ভাবনার ভিড়ে আরও কিছুটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ একটা ফোন এসেছিল তিশার কাছে অভির নাম্বার থেকে। তিশা 1 সেকেন্ডের জন্য থমকে গিয়ে সাথে সাথে ফোনটা রিসিভ করেছিল সেই মুহূর্তে। আর ওপার থেকে ভেসে এসেছিল একজন অজানা লোকের গলা। हेलो, आपका नंबर इस फ़ोन से मिला है। ये फ़ोन जिस लड़के का है उसका पंखाबाड़िया बाजार के सामने एक एक्सीडेंट हुआ है, आप जल्दी आ जाइए यहाँ पर। কথাগুলো নেপালি টানে বলল একজন, তারপর ফোনটা কেটে দিল। কিন্তু তিশা যেন স্থির হয়ে গেল এসব শুনে। অভির অ্যাক্সিডেন্ট হয়েছে, কথাটা কেমন কানে বাজলো হঠাৎ। কাল অবধি তো সুস্থ ছিল ছেলেটা, তাহলে আজ কিভাবে এসব হলো? আর অভি কাউকে কিছু না বলে পাংখাবাড়িয়া বাজারে গেলই বা কেন? এসব এলোমেলো চিন্তার ভিড়েই তিশা প্রায় হন্তদন্ত হয়ে পৌঁছেছিল সেদিন বাজারে। এর মধ্যে তিশা যতবার পিসিমণি নাম্বারে ফোনে ট্রাই করেছে ততবার শুধু রিং হয়ে গেছে। নিশ্চয়ই পিসিমণি ক্লাসে আছে, তাই ধরছে না ফোনটা। কথাটা মনে হতে নিজেকে বেশ অসহায় লাগছিল যেন তিশার। কিছু মাথার কাজ করছে না। অভিকে গিয়ে কি অবস্থায় পাবে, কোন হসপিটালে নিয়ে যাবে, কতটা লেগেছে অভির, কিছুই তো জানে না। কথাগুলো ভেবে কেমন অজানা একটা ভয় এসে ঘিরে ধরছিল তিশাকে। আর তার মাঝেও বাজারে এসে থমকে দাঁড়িয়ে পড়েছিল যেন। আসলে এই মুহূর্তে শুধু একজনকে ভীষণভাবে খুঁজছিল ওর চোখ, সে হচ্ছে অভি। কথাটা ভাবতেই খুব চেনা একটা স্পর্শ অনুভব করলো তিশা হঠাৎ। কেউ ওর পিঠে হাত রেখে ওকে সেই পরিচিত গলায় ডেকে উঠল নাম ধরে। আর তিশা ফিরে তাকাতেই যেন স্থির হয়ে গেল উল্টো দিকের মানুষটাকে দেখে। অভি ওর সামনে একদম সুস্থ শরীরে দাঁড়িয়ে। তিশা ওকে দেখে কিছু না ভেবে জড়িয়ে ধরল ভীষণভাবে, সমস্ত ভালোবাসা দিয়ে। আর অভির মুখেও হাসি। এইভাবে বেশ কিছুক্ষণ মুহূর্ত কেটে যাওয়ার পর তিশার সম্বিত ফিরল যেন আচমকা। ওর নিজেকে অভির থেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করে উঠল, তুমি ঠিক আছো? তাহলে তোমার অ্যাক্সিডেন্টের খবর? ওর কথাটাকে শেষ করতে না দিয়ে অভি বলল সহজ গলায়, মিথ্যে ছিল।
তিশা কথাটা শুনে নিষ্পলকভাবে বলল, মিথ্যে কেন? এই প্রশ্নে অভি নিজেকে গুছিয়ে বলল, নইলে তুমি এখানে আসতে কি করে? আর আমি এটা প্রুভ কি করে করতাম যে আমাদের মধ্যে এখনো কিছু হয়নি? ভালোবাসাটা রয়ে গেছে, আর আমার কিছু হলে তোমার ঠিক কতটা যায় আসে? অভির কথায় তিশা এবার যেন ছন্নছাড়া হয়ে গেল। হঠাৎ নিজের ফিলিংসগুলোকে ছাপিয়ে প্রচণ্ড রাগ এসে ভিড় করলো মনে। অভি শেষে ওকে মিথ্যে কথা বলল, এত বড় মিথ্যে কথা! কথাটা ভেবেই ও আর নিজেকে আটকাতে না পেরে খুব রূঢ়ভাবে বলে উঠল, তুমি ভালোবাসা মানে কি সেটা আসলে জানোই না। শেষে এরকম একটা মিথ্যে কথা বলে তুমি আমাকে এখানে নিয়ে এলে। এখানে নাটক চলছে কোনো? কি মনে হয়েছে যে এতদিনের খারাপ লাগাগুলো এইভাবে একটা মিথ্যে কথায় ভুলে যাব আমি? তোমার দিনের পর দিন থেকেও আমার সঙ্গে না থাকাকে ভুলে যাব এত সহজে, সিনেমার মতন? ইউ নো হোয়াট, আজকের এই ইনসিডেন্টের পর আই জাস্ট হেট ইউ, আই জেনুইনলি হেট ইউ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তিশা অভির বিপরীতে জোরে পা চালালো এবার। এত রাগ হচ্ছে এখনো যে চোখটা ঝাপসা লাগছে, যেন কেমন পুরো পৃথিবীর অস্তিত্বকে মিথ্যে মনে হচ্ছে। তিশা এই মুহূর্তে কোনো দিকে না তাকিয়ে এগিয়ে যাচ্ছিল নিজের মনে। মাঝে মাঝে অভির গলাটা কানে আসছিল ওর, তবে সেটা শুনে তিশা কোনো দিকে না দেখে আরো জোরে পা চালাচ্ছিল, যাতে অভির থেকে যতটা সম্ভব দূরে যাওয়া যায়। তবে অভি এসবের মধ্যে খেয়াল করেছিল যে উল্টো দিক থেকে একটা অ্যাম্বাসেডর খুব জোর তিশার দিকে এগিয়ে আসছে হর্ন বাজাতে বাজাতে। কিন্তু তিশা সেসব না দেখেই কেমন এগিয়ে যাচ্ছে জোরে, অন্ধের মতন। অভি বোঝেনি যে ওর একটা মিথ্যি তিশা এতটা রেগে যাবে, কিন্তু এই মুহূর্তে তিশাকে বারবার ডেকেও থামাতে পারছে না ঠিক। তবে গাড়িটা ওর খুব কাছে আসতেই অভি আর তিশাকে না ডেকে প্রায় দৌড়ে গিয়ে ওকে ঠেলে দিল রাস্তার একপাশে। আর তিশা খেয়াল করলো একটা সাদা রঙের অ্যাম্বাসেডর অভিকে জোর ধাক্কা মেরে বেরিয়ে গেল সোজা। আর অভি ছিটকে গিয়ে পড়ল রাস্তার আরেক পাশে। তিশা যেন এই পুরো দৃশ্যটা দেখে জড় পদার্থের মতন দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর মনের চেতন ফিরতে দৌড়ে গেল অভির কাছে, আর মাটিতে পড়ে থাকা অভিকে দু হাত দিয়ে টেনে তুলল নিজের মনে। তবে সেই মুহূর্তে অভি যন্ত্রণায় কাতরাচ্ছিল। তিশা এর মধ্যে ওকে আঁকড়ে ধরে খেয়াল করলো অভির ডান হাত আর পাটা অনেকটা খুব বাজেভাবে কেটে গেছে, আর গলগল করে রক্ত পড়ছে সেখান দিয়ে। সেই জন্য ছেলেটা এরকম যন্ত্রণায় ছটফট করছে। এটা দেখে তিশার চোখ দুটো ভিজে এলো কেমন জলে। ও অভিকে আরো বেশি করে আঁকড়ে ধরলো নিজের কাছে। আর তখনই অভি অস্ফুটে বলে উঠল তিশাকে, ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? তিশা সেই মুহূর্তের প্রশ্নটা শুনে কেমন থমকে গেল যেন। কি বলবে ভেবে পেল না। অভি এত যন্ত্রণার মধ্যে ওর কথা ভাবছে, এটা যেন মনে মনে শেষ করে দিল ওকে। যেই ছেলেটাকে কিছুক্ষণ আগে এত কথা বলল, এটা বলল যে সে ভালোবাসার মানেই বোঝে না, সেই অভি ওকে এই একটা প্রশ্নের সব উত্তর দিয়ে দিল যেন। কথাটা ভাবতেও জোরে কেঁদে ফেললো হঠাৎ। আর কিছু বলতে পারলো না ঠিক অভিকে। কিন্তু ততক্ষণে বেশ কিছু লোক জমা হয়ে গেছে ওদের ঘিরে। তাদের মধ্যে একজন গাড়িতে করে ছেড়ে দিল অভিকে আর তিশাকে সামনের একটা স্বাস্থ্য কেন্দ্রে। তিশাই পুরো সময়টাই অভিকে আগলেছিল ভীষণভাবে। বারবার হাত দিয়ে চেপে ধরছিল ওকে কাটা জায়গাগুলো, যাতে রক্তটা একটু হলেও আটকানো যায়। তবে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পর অভির হাতে আর পায়ে সেলাই পড়েছিল বেশ কয়েকটা। কাটাগুলো আসলে এতটা ডিপ ছিল। এর মধ্যে পিসিমণিও খবর পেয়ে সব কাজ ফেলে চলে এসেছিল তিশার কাছে স্বাস্থ্য কেন্দ্রে। তিশা সেই মুহূর্তে পিসিমণিকে দেখে কেঁদে ফেলেছিল হঠাৎ। অভির তখন সেলাই পড়ছিল ভেতরে। ওর রক্তে তিশার ওড়নাটা ভিজে গেছিল সারা রাস্তা আসতে গিয়ে। তিশা যতবার এই সব ভাবছিল ও ভেতরে শেষ হচ্ছিল যেন। নিজের ওপর রাগ হচ্ছিল খুব। কেন কোনো দিক না দেখে রাস্তার মাঝখান দিয়ে ওইভাবে হেঁটে যাচ্ছিল তিশা? কেন অভি বারবার দাঁড়াতে বলার পরও থামলো না? একবারও শোনার প্রয়োজন মনে করলো না অভির কথা? এই সব এলোমেলো চিন্তার ভিড়ে সেদিন পিসিমণিকে দেখেও আর নিজেকে সামলাতে পারেনি। জড়িয়ে ধরে কেঁদে উঠেছিল ফুপিয়ে। পিসিমণি তখন ওর পিঠে হাত বুলিয়ে আলতো গলায় জিজ্ঞেস করেছিল কিভাবে হলো এসব হঠাৎ। কথাটায় তিশা একটু সময় নিয়ে নিজেকে সামলে বলেছিল, আমার দোষে হয়েছে সব। আসলে অভি আজ একটা মিথ্যে ফোন কল করে আমাকে পাংখাবাড়িয়া বাজারে ডেকে পাঠিয়েছিল। ও বোঝাতে চেয়েছিল এসব করে যে আমি এখনো ওর জন্য চিন্তা করি, ভালোবাসি ওকে। কিন্তু বাজারে গিয়ে পুরো সত্যিটা জেনে আমি এত রেগে গেছিলাম। কোনো দিকে খেয়াল ছিল না আমার। আমি শুধু অভির থেকে দূরে যেতে চেয়েছিলাম। সেই সময় আমি কোনো দিক না দেখে রাস্তা দিয়ে হাঁটছিলাম। অভি অনেকবার ডাকছিল আমাকে পেছন থেকে, কিন্তু আমি শুনিনি, একবারও ফিরে তাকাইনি। আর আমাকে বাঁচাতে গিয়েই অভি এই অ্যাম্বাসেডরটার সামনে না। আর কথাটাকে শেষ করতে পারলো না তিশা। সেই মুহূর্তে কেঁদে ফেললো নিজের মনে। তারপর আধো জড়ানো গলায় বলল, আমি খুব বাজেভাবে কথা বলেছি আজ অভির সঙ্গে। ওকে অনেক রাগ দেখিয়েছি। আর অভি আমাকে বাঁচাতে গিয়ে নিজে এইভাবে গাড়িটার সামনে চলে এলো, এক সেকেন্ডও না ভেবে। কথাগুলো কেমন ঘোরের মধ্যে বলছিল তিশা, কিন্তু ওর ঘোরটা কাটলো পিসিমণির উত্তরটা শুনে এই মুহূর্তে। পিসিমণি আসলে স্থির গলায় বলে উঠল, অভিকে মিথ্যে কথাটা বলতে আমি বলেছিলাম।
ওর কোনো দোষ ছিল না তিশা, বরং অভি প্রথমে আমার প্ল্যানটা শুনেই না বলেছিল। আমি জোর করেছিলাম ওকে, তারপরেও আসলে আমি ভেবেছিলাম এরকম একটা ধাক্কা পেলে তুই হয়তো অভিমান কাটিয়ে নিজের ফিলিংসগুলোকে বুঝতে পারবি, কিন্তু আমার প্ল্যানের জন্য এরকম একটা সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ছেলেটার ভাবিনি। কথাগুলো শুনে তিশার কেমন একটা ধাক্কা লাগলো। অভি নিজে এসব ভেবে করেনি, পিসিমণির কথায়ও মিথ্যে বলেছিল, আর তিশা কিছু না জেনে ছেলেটাকে যা মনে হলো তাই বলে দিল। সেদিন স্বাস্থ্যকেন্দ্র থেকে অভিকে বাড়ি নিয়ে আসার পথে সারাটা রাস্তা জুড়ে তিশা এসব ভাবছিল আর মনে মনে শেষ হচ্ছিল যেন। আর অভিও এই সময়ে খুব ক্লান্ত ছিল, ঝিমিয়ে পড়েছিল খুব, এতটা ব্লিডিংয়ের পর, তাই কথা বলার মতন অবস্থায় ছিল না। এর মধ্যে রাতের দিকে ওর খুব জ্বর এসেছিল আবার। ডাক্তার যদিও বলেই দিয়েছিল এত ব্লিডিংয়ের পর এরকম জ্বর আসতে পারে, কিন্তু তিশা খুব ঘাবড়ে গেছিল এসব দেখে। সারা রাত জেগে অভির পাশে বসেছিল, তাই যতবার অভি যন্ত্রণায় ঘোরের মধ্যে কাতরে উঠেছিল তিশা ওকে আঁকড়ে ধরছিল নিজের কাছে খুব করে, অনেক ভালোবাসা দিয়ে। এই মুহূর্তে বারবার ওকে সেই পুরনো দিনগুলো চোখের সামনে ভাসছিল যেন। সেই কলেজ লাইফের প্রেম, অভির নতুন চাকরি, ওদের রূপকথার মতন বিয়ে, পাহাড়ে কাটানো প্রথম সংসার, কত কি। মনে হচ্ছিল সত্যি কি তিশাই ছেলেটাকে ছেড়ে থাকতে পারবে, ওকে ফেলে রেখে নিজের জীবনে এগিয়ে যেতে পারবে। ওর উপর রাগ করে হোক, অভিমান করে হোক, শুধু ভালোবাসা ছাড়া তিশা আর কিছু ফেরত দিতে পারবে না অভিকে, এটাই সত্যি। সেদিন এসব ভাবনার আড়ালেই কখন পরের দিনের সকালে সে উকি দিয়েছিল তিশা বোঝেনি। তবে অভির জ্বর কিছুটা কমেছিল এরপর। সকাল 10টার সময় ঘুম ভেঙেছিল ছেলেটার, কিন্তু চোখ খুলে তিশাকে নিজের সামনে দেখে থমকে গেছিল যেন। তিশা ওর হাতটা জড়িয়েছিল সেই সময়, কিন্তু অভি আজ কিছুটা শান্ত গলায় বলেছিল, কাল যেটা করেছিলাম সেটা ভুল ছিল। আসলে আমি ভুল ছাড়া কোনো কিছুই করতে পারি না হয়তো, তবে আমি তোমাকে আর জোর করে নিজের কাছে আটকে রাখবো না। তুমি যেদিন ডিভোর্সের নোটিশ পাঠাবে আমি সাইন করে দেব, আর কাল পরশুর মধ্যে আমি মনে হয় একটু ঠিক হয়ে যাব। এখনকার থেকে আমি চলে যাব কার্শিয়াং থেকে। কথাগুলো থেমে থেমে বলেছিল অভি, কিন্তু তিশা এবার ওকে কোনো উত্তর না দিয়েই জড়িয়ে ধরলো। হঠাৎ প্রচণ্ডভাবে নিজের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরলো অভিকে, তারপর নিজের অধিকার দেখিয়ে বলল, কোথাও যাবে না তুমি, আমার সঙ্গে সবসময় থাকবে, বুঝেছো? কথাটায় অভি কিরকম ঘাবড়ে গেল যেন। এত রাগ একদিনে কোথায় গেল তিশার? ব্যাপারটা বুঝতে না পেরেই বলে উঠল, তুমি সত্যি আমার সঙ্গে থাকতে চাও, কিন্তু কাল যে। কথাটায় তিশা অভিকে থামিয়েই বলে উঠল, কাল যা ছিল ছিল, কিন্তু আজ থেকে সারা জীবন আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। দরকার হলে লিখিয়ে নিয়ে ডেট দিয়ে সাইন করিয়ে নাও। এই উত্তরে অভির মুখে হাসি। বুঝলো না কিভাবে এই ট্র্যাজিক গল্পে একটা হ্যাপি এন্ডিং চলে এলো হঠাৎ। তবে জীবনটা হয়তো এরকমই, চেনা জানা হিসেবের বাইরে চলে সব। তবে এরপর অভি আর কখনো পুরনো ভুল করেনি, কাজের ভিড়ে মুহূর্তগুলোকে হারিয়ে ফেলেনি, তিশাকে আর কখনো একা ফিল হতে দেয়নিও, বরং খুব যত্ন করে সামলে রেখেছিল এই সম্পর্কটাকে সারা জীবনের জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।